হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। আমার খুব পছন্দের হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সমগ্র থেকে একটি গল্প। গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে যে সমস্ত চরিত্রগুলি হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে থেকে বেশ জনপ্রিয় জুটি হলেন জয়ন্ত মানিকের জুটি। তার গোয়েন্দা কাহিনীগুলির নায়ক জয়ন্ত মানিক। হেমেন্দ্র কুমার রায়ের বেশ কিছু অ্যাডভেঞ্চার কাহিনীতে শখের গোয়েন্দা জয়ন্ত মানিক ও তাদের বন্ধু সুন্দরবাবুকে একত্রিত করে পেশ করেছেন পাঠকের সামনে। জয়ন্ত হলো মূল গোয়েন্দা আর তার সাগরেদ ছিল মানিক। তারা দুই বন্ধু, একই বাড়িতে থাকে। গোয়েন্দাগিরি এদের শখ। এদের বুদ্ধি এতটাই প্রখর আর সাহস এতটাই প্রবল যে পুলিশ যখন কোনো অপরাধের তদন্ত করতে নেমে হাল পায় না, তখন পুলিশ অফিসার সুন্দরবাবু আসেন জয়ন্তের সাহায্য প্রার্থী হয়ে। জয়ন্ত মানিক সমগ্র খণ্ড 1 থেকে হেমেন্দ্র কুমার রায় রচিত আজকের গল্পটির নাম হলো দুটি কাঁটা পেরেক। বইটি সম্পাদনা করেছেন সমুদ্র বসু। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। চায়ের পেয়ালায় শেষ চুমুক মেরে ইন্সপেক্টর সুন্দরবাবু বললেন, তোমাদের মতো শখের গোয়েন্দাদের সঙ্গে আমাদের অনেক তফাৎ। তোমরা আরাম কেদারায় বসে কাল কাটাও ফুলবাবুর মতো, আর আমাদের করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে দিক বিদিকে ছোটাছুটি। তোমরা হচ্ছ তুলোর বাক্সে বন্দি আঙুরের মতো, আর আমরা হচ্ছি বড় গাছের মস্ত ফলের মতো, সইতে হয় ঝড় ঝাপট। বুঝলে হে জয়ন্ত? জয়ন্ত মুখ টিপে খালি একটু হাসলে। মানিক বললে, মস্ত কাঁটাল, যতই ঝড়ে দুলুক তবু কেউ তাকে বলবে না আঙুরের মতো ভালো। সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, আরে বাবা, আমরা হচ্ছি পাশ করা অ্যালোপ্যাথ, সরকার আমাদের মানে। আর তোমরা কি হে বাপু, হাতুড়ে হোমিওপ্যাথ? যতই তরপাও সরকার আমলেও আনবে না। শখের গোয়েন্দা, আরে ছ। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার উপমা দেওয়ার শক্তি দেখলে মহাকবি কালিদাসও হিংসায় জ্বলতেন। কিন্তু আপাতত একটু থামুন, ঘরের বাইরে পায়ের শব্দ শুনছি। জয়ন্ত, ঘরে আছো হে? বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করলেন একটি ভদ্রলোক। আরে নবীন যে, তোমার মুখের ভাব তো সুবিধের নয়, কি ব্যাপার? জয়ন্ত জিজ্ঞেস করলে। ব্যাপার গুরুতর, আমি 70,000 টাকা হারাতে বসেছি। বলো কি হে? কাল আমার বাড়িতে চুরি হয়ে গেছে। পুলিশকে জানিয়েছ? সুন্দরবাবু জিজ্ঞেস করলেন। না, পুলিশের চেয়ে আমি জয়ন্তকে বেশি বিশ্বাস করি, তাই আগেই এখানে এসেছি। বুঝেছি, আপনি হচ্ছেন সেই দলের লোক, বাড়িতে অসুখ হলে যারা হোমিওপ্যাথ ডাকতে ছোটে। নবীন বিস্মিত হয়ে বললে, মানে? মানিক বললে, সুন্দরবাবুর কথার মানে খুঁজো না নবীন, তুমি নিজের কথা বলে যাও। জয়ন্ত বললে, তোমার কি চুরি গিয়েছে, টাকা না গয়না? টাকাও নয়, গয়নাও নয়, চুরি গিয়েছে একখানা ছবি। সুন্দরবাবু বললেন, এই যে বললেন আপনি 70,000 টাকা হারাতে বসেছেন, ঠিক তাই। এক সাহেব ওই ছবিখানা 70,000 টাকায় কিনতে চেয়েছে। বাবা, ছবিখানা কত বড়? লম্বায় 1 ফুট 3 ইঞ্চি, চওড়ায় 1 ফুট। ধ্যাৎ, যত বাজে কথা, ওইটুকু ছবির কখনো অত দাম হয়? জয়ন্ত হেসে বললে, সুন্দরবাবু, যথাস্থানে খবর নিলে শুনতে পাবেন, ওর চেয়ে ছোট ছবিরও ওর চেয়ে ঢের বেশি দাম হয়। সুন্দরবাবু মুখ ভঙ্গি করলেন, জানি নে বাপু, কালে কালে কতই শুনব। মানিক বললে, জীব বিশেষ মুক্ত হাড়ের মূল্য বোঝে না। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, তার মানে
আমি হচ্ছি একটি বাঁদর? মানিক দুষ্টু হাসি হেসে বললে, তা কেমন করে বলবো? বাহির থেকে বাঁদরের সঙ্গে আপনার চেহারার কোনো মিল নেই তো। জয়ন্ত বললে, তোমরা জ্বালালে দেখছি। নবীন ওদের ঝগড়ায় কান না দিয়ে তুমি তোমার ছবির কথা বলো। নবীন বললে, দিন কয়েক আগে 25 টাকা দাম দিয়ে আমি একখানা পুরনো অয়েল পেন্টিং কিনেছিলুম। ছবিখানার ওপরে ভারী ময়লা জমেছিল বলে ভালো করে পরিষ্কার করতে গিয়ে দেখি তার এক কোণে ফুটে উঠেছে চিত্রকরের নাম। নামটি কি? জ্যান ভার্মিয়ার। জয়ন্ত বললে, হল্যান্ডে 17 শতাব্দীতে জ্যান ভার্মিয়ার নামে এক চিত্রকর ছিলেন। তার মৃত্যুর পর 200 বৎসর ধরে কেউ তাকে প্রকৃত মর্যাদা দিতে পারেনি। তারপর হঠাৎ লোকের দৃষ্টি পড়ে ভার্মিয়ারের ওপর। এখন তিনি সারা পৃথিবীতে মস্ত বড় ওস্তাদ বলে বিখ্যাত, আর তার আঁকা ছবি বিক্রি হয় বহুমূল্য রত্নের মতো। নবীন বলল, হ্যাঁ জয়ন্ত, আমি বিশেষজ্ঞদের কাছে গিয়ে জেনে এসেছি আমার ছবিখানি ওই ভার্মিয়ারেরই আঁকা। তাহলে ওই ছবির দাম 70,000 টাকা হবেই তো। এই অভাবিত আবিষ্কারের ফলে আমি যে অত্যন্ত খুশি হলুম সে কথা বলাই বাহুল্য। কিন্তু আমার সৌভাগ্য স্থায়ী হলো না। কাল আমি কলকাতার বাইরে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে দেখি বৈঠকখানার দেওয়ালে ছবিখানার ফ্রেম রয়েছে, কিন্তু ফ্রেমের ভেতরে ছবিখানা আর নেই। কারোর ওপর তোমার সন্দেহ হয়? চোর এসেছে বাইরে থেকে, সন্দেহ করবো কার উপরে? চোর যে বাইরে থেকেই এসেছে কেমন করে জানলে? ঘরের রাস্তার দিকে জানলার একটা লোহার গড়াত খুলে চোর ঘরের ভেতর প্রবেশ করেছে। কাল কখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? বিকেল 5টার পর। মানিক বলল। মানিক, বলতে পারো কাল টিপ টিপ করে বৃষ্টি নেমেছিল কটার সময়? ঠিক 7:30টার পর। সে বৃষ্টি আজ সকালের আগে থামেনি। বর্ষা রাতের অন্ধকারে পথে লোক চলাচল ছিল না বলে চোরের নিশ্চয়ই খুব অসুবিধা হয়েছিল। নবীন, এইবারে তোমার বাড়ির কথা বলো। বাড়ির কথা বলার বিশেষ কিছু নেই, জানোই তো আমি বিবাহ করিনি, চাকর বামুন নিয়ে একলাই থাকি। আমার বাড়িখানা 4 তলা, 1 তলা আর 2 তলা আছে আমার দখলে। 3তলা আর 4 তলায় থাকে 2 ঘর ভাড়াটিয়া। কে তারা? 3তলায় থাকেন বিপিন বাবু, শেয়ার মার্কেটের দালাল, আমার মতোই অবিবাহিত। তার সঙ্গে থাকে একটা লোক, সে একসঙ্গে পাচক আর ভৃত্যের কাজ করে। 4 তলায় স্ত্রী পুত্র কন্যা নিয়ে বাস করেন সন্তোষ বাবু, তিনি সরকারি অফিসের কেরানি। বিপিন বাবু আপনার ছবির দাম জানেন না, তবে তিনি আমার বন্ধুর মতো, প্রায় বৈঠকখানায় এসে আমার সঙ্গে আলাপ করে যান। ছবিখানা তিনি দেখেছেন বটে। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, চলো নবীন, এইবারে তোমার বাড়ির দিকে পদচালনা করা যাক। সুন্দরবাবু, আপনিও আমার সঙ্গে এলে খুশি হব। আমি গিয়ে কি করব? ঘরের কড়িকাঠ গুনবেন, আসুন। নবীনের বৈঠকখানাটি খুব সাজানো গোছানো। দেওয়ালের গায়ে নামজাদা চিত্রকরদের আঁকা দেশি বিলেতি ছবি, ছোট বড় পাথরের পুতুল, মেঝের পুরু কার্পেটের ওপর সোফা, কৌটো, চেয়ার। চুরি যাওয়া ছবির শূন্য ফ্রেমের দিকে তাকিয়ে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, ইউরোপে আমেরিকায় ছবি চোরদের যথেষ্ট উৎপাত আছে। দেশে এরকম মামলা আমার হাতে এই প্রথম এসেছে। আচ্ছা নবীন, যে সাহেব এই ছবিখানা কিনতে চায় তার নাম কি? ওয়াটসন। ছবিখানা এখানে টাঙানো থাকে, এটা কি সে দেখেছে? তা দেখেছে বই কি। জয়ন্ত আর কিছু না বলে যে জানলা দিয়ে চোর এসেছে তার সামনে গিয়ে দাঁড়ালো। বাহির থেকে কেউ পাখির ফাঁকে হাত গলিয়ে আগে খড়খড়ি খুলেছে, তারপর একটা গরাদের মূল দেশের কাঠের ফ্রেম কেটে গরাদটা সরিয়ে ফেলেছে। জয়ন্ত বললে, সুন্দরবাবু কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আর বেশি বোঝার কি আছে? চোর বেটা বাটালি কি ওই ধরনের কোনো অস্ত্র দিয়ে যে জানলার ফ্রেমটা খানিকটা কেটে গরাদটাকে খুলে ফেলেছে,
ওই কাঠের কুচোগুলো দেখলেই তো বুঝতে দেরি লাগে না। এখানে কি আর কিছু বোঝার নেই? কিচ্ছু না, একটা পায়ের দাগ পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানিক বলল, আশ্চর্য, আমি কিন্তু জানলার কাছে পায়ের দাগ দেখবার আশা করছিল। কারণ জয়ন্ত চোখ টিপে তাড়াতাড়ি বলল, চুপ করো মানিক, কারণ অনেক কিছুই থাকতে পারে, তা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। নবীন, এইবারে বিপিনবাবুর সাথে দেখা হবে কি? বিপিনবাবু কাল সকাল থেকেই উদারময়ের তাড়নায় শয্যাগত। তিনি আজ নিচে নামতে পারবেন না। তিনি নাই বা নিচে নামলেন? তিনি যখন অবিবাহিত, আমরা তার ঘরে গিয়ে দেখা করতে পারি। তুমি সেই ব্যবস্থাই করো। তাকে 2-4টে কথা জিজ্ঞেস করে আমরা 4 তলায় সন্তোষবাবুর সঙ্গে আলাপ করতে যাব। নবীন ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আমার কি মত জানো? বলুন। এখন সময় নষ্ট না করে তুমি ওই ওয়াটসন সাহেবের খোঁজ নাও। হ্যাঁ সুন্দরবাবু, আপনার ওই পরামর্শও আমি শুনব। একজন ভৃত্য এসে জানালে তেতলায় নবীনবাবু সকলকে ডাকছেন। জয়ন্ত বললে, তুমি কি নবীনবাবুর লোক? হ্যাঁ হুজুর। কাল রাতে এখানে চুরি হয়ে গিয়েছে জানো? জানি হুজুর। চুরির পরে বৈঠকখানায় প্রথম কে ঢোকে? আমাদের বাবু। বৈঠকখানার দরজা কি বাড়ির ভেতর থেকে তালা বন্ধ ছিল? হ্যাঁ হুজুর। রাতে তুমি কি কোনো শব্দ শোনোনি? না হুজুর। আমার ঘুম ভারী খারাপ, সকাল না হলে ভাঙে না, বাড়ির সবাই তা জানে। তুমি দেখছি আশ্চর্য ভৃত্য। আচ্ছা যাও। তেতলার একটি ঘরে বিপিনবাবু বিছানার ওপর শুয়েছিলেন। অস্নাত শুষ্ক মূর্তি, মাথার চুল উস্কো খুস্কো। সকলকে দেখে যন্ত্রণা বিকৃত মুখে তিনি উঠে বসবার চেষ্টা করতেই জয়ন্ত ব্যস্ত হয়ে বললে, না না বিপিনবাবু, আপনি যে অসুস্থ আমরা তা জানি। আমরা খালি 2-একটা কথা জানতে এসেছি। আপনি শুয়ে শুয়েই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ম্লান হাসি হেসে বিপিনবাবু বললেন, ধন্যবাদ। সত্যই আমি অত্যন্ত অসুস্থ। কাল সারাদিন কষ্ট পেয়েছি, রাতেও ঘুমোতে পারিনি। রাত্রেও ঘুমোননি? তাহলে কাল রাতে এ বাড়িতে কোনো সন্দেহজনক শব্দ শুনতে পেয়েছেন? রোগের যাতনায় ছটফট করতে করতে কোনো দিকে কান পাতবার অবস্থা আমার ছিল না। এটা খুবই স্বাভাবিক। তাহলে মিছেই আপনাকে কষ্ট দিলুম। আসি মশাই, নমস্কার। চলো নবীন, আমাদের 4 তলায় নিয়ে চলো। চারিদিকে চোখ বুলাতে বুলাতে জয়ন্ত পায়ে পায়ে এগিয়ে দরজার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর হেঁট হয়ে মেঝের ওপর থেকে 2টো কি কুড়িয়ে নিল। মানিক চুপি চুপি জিজ্ঞেস করলো, কি জয়ন্ত? 2টো কাঁটা পেরেক। কাঁটা পেরেক? জয়ন্ত জবাব না দিয়ে মুখ তুলে তাকালো। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, দেখো মানিক, দেখো কি সুন্দর ছবি। মানিক দেখলে, কিন্তু ছবির মধ্যে কোনো সৌন্দর্যই সে আবিষ্কার করতে পারলে না। নিতান্তই চলনসই একখানা নিসর্গ চিত্র, আকাশ, পাহাড়, ঝর্ণা, ঘাস জমি। জয়ন্ত বললে, ছবিখানা আমার এত ভালো লেগেছে যে ওখানাকে নামিয়ে চোখের আরো কাছে এনে দেখতে চাই। বলেই সে তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এনে তার ওপরে উঠে দাঁড়ালো। পিছন থেকে বিকৃত স্বরে বিপিনবাবু বললেন, মশাই মশাই, আপনার এই অন্যায় স্বাধীনতা আমি সহ্য করব না। ততক্ষণে জয়ন্ত ছবিখানা নামিয়ে উল্টে তার পিছন দিকটা দেখে নিয়ে বলল, বিপিনবাবু, আপনার ছবির ফ্রেম থেকে 2টো কাঁটা পেরেক খুলে গিয়েছিল। এ তো ভালো কথা নয়, এর ব্যবস্থা করা উচিত। বিপিনবাবু ক্রোধরুদ্ধ স্বরে বললেন, না, আপনাকে কোনো ব্যবস্থাই করতে হবে না। আমার ছবি আবার টাঙিয়ে রাখুন। কিন্তু কে শোনে কার কথা? জয়ন্ত প্রথমে ছবিখানাকে উপুর করে মেঝের ওপর রাখলে। তারপর পকেট থেকে একখানা পেন্সিল কাটা ছুরি বার করে ক্ষিপ্র হাতে ফ্রেমের কাঁটা পেরেকগুলো উৎপাটন করে ফেললে। তারপর ছবির পিছন দিককার পুরু কাগজখানা তুলে নিয়ে বললে, আরে এ কি? ছবির পিছনে ছবি? দেখো তো নবীন, এ ছবিখানা চিনতে পারো কি না? নবীন অভিভূত কণ্ঠে বলে উঠল, এই তো আমার ভার্মিয়ারের ছবি। জয়ন্ত রূপোর শামুক নস্যিদানি বার করে একটি নস্যি নিয়ে বললে, সুন্দরবাবু, আমাদের বিপিনবাবুকে অতঃপর আপনার হাতে সমর্পণ করলুম। জয়ন্ত বললে, চোর যে বাড়ির ভিতরকার লোক
আর সে যে পুলিশকে বিপথে চালনা করবার জন্য বৃথা চেষ্টা করছে, নবীনের বৈঠকখানার জানলার কাছে গিয়ে আমি সেই সত্যটা আবিষ্কার করতে পেরেছিলাম। চোর যদি বাইরের লোক হয়, সে এসেছে কাল রাতে, যখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। চোরের পা কর্দমাক্ত হতে বাধ্য, কিন্তু জানলার কোথাও বা ঘরের ভিতরে কাদামাখা পায়ের কোনো ছাপই নেই, সুতরাং চোর রাস্তা থেকে আসেনি। তার উপর দ্বিতীয় সূত্র, বাইরের চোর জানলার চৌকাঠ কাটতো বাহির থেকে, সেক্ষেত্রে চৌকাঠের বাইরের দিকে বাটালি চালনার চিহ্ন থাকতো, কিন্তু বৈঠকখানার জানলার ভিতর দিককার চৌকাঠে চোর চালিয়েছে বাটালি, অতএব চোর বাড়ির লোক না হয়ে যায় না। বৈঠকখানার দরজায় কুলুপ লাগানো ছিল বটে, কিন্তু বাড়ির লোকের পক্ষে কুলুপের জন্য দ্বিতীয় চাবি সংগ্রহ করা কঠিন নয়। চোর যদি বাড়ির লোক হয়, তাহলে সে কে? ভৃত্যদের কথা ছেড়ে দিন, ছবির মূল্য তারা বোঝে না। 4 তলার সন্তোষবাবু সাধারণ সংসারী মানুষ, নিরীহ কেরানি, তিনিও সন্দেহর অতীত বললেও চলে। বাকি রইল বিপিন। ছবিখানা সে সচক্ষে দেখেছে, হয়তো ভার্মিয়ারের নামও সে জানে, কিংবা কোনো গতিকে এই ছবির বাজার দর তার কানে উঠেছে। আমার সন্দেহ গেল তারই দিকে। নবীন এত তাড়াতাড়ি আমাকে খবর দিয়েছে যে আমার বুঝতে বিলম্ব হলো না। বিপিন যদি চোর হয়, তবে ছবিখানাকে এখনো বাড়ির বাইরে সরিয়ে ফেলতে পারেনি। বিপিন যদি চোর হয়, তবে ছবিখানাকে এখনো বাড়ির বাইরে সরিয়ে ফেলতে পারেনি। ছবি নিশ্চয়ই তার ঘরের ভেতরই আছে, কিন্তু কোথায়? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিপিনের ঘরে গেলুম। দরজার কাছে পেলুম 2টো কাঁটা পেরেক, যেরকম কাঁটা পেরেক থাকে ছবির ফ্রেমে। মনে মনে ভাবলুম, এখানে কাঁটা পেরেক পড়ে আছে কেন? পুরনো পেরেক, নিশ্চয়ই কোনো ছবির ফ্রেম থেকে তুলে ফেলা হয়েছে, কিন্তু কোন ছবিতে পেরেক 2টো ছিল? সন্দেহ হলো ঠিক দরজার ওপরকার ছবিখানাকে। হঠাৎ আমার মাথার ভেতরে একটা সম্ভাবনার ইঙ্গিত জেগে উঠল। এই রকম ইঙ্গিতই যুগে যুগে ডিটেকটিভদের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। তৎক্ষণাৎ ছবিখানাকে পেরে দেখি আমার সন্দেহ সত্য, ফ্রেমের গায়ে ঠিক 2টো পেরেকের অভাব। তারপরেই ছবির পেছন থেকে বেরিয়ে পড়ল দ্বিতীয় ছবি। বিপিন পেরেক খুলে চোরাই মাল ছবির পেছনে লুকোবার সময় দেখতে পাইনি 2টো পেরেক স্থানচ্যুত হয়ে মেঝের ওপর পড়ে আছে। ওই 2টো তুচ্ছ কাটা পেরেকই তাকে ধরিয়ে দিল। আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।